একবার আমি এমপি ছিলাম, ওয়াদা করেছিলাম সততার সাথে আমার দায়িত্ব পালন করব। 350 কোটি টাকার উন্নয়নের কাজ করেছি। একটি টাকার দুর্নীতির সাথে আমার কোনো সম্পর্ক কেউ কোথাও আবিষ্কার করতে পারেনি। আমি বই চেপে কোন কাজে কত টাকা 5 বছরে ব্যয় করেছি তার হিসাব আমি এলাকাবাসীর কাছে পেশ করেছি। আপনারা সেই বই তো দেখেছেন। আমি আবার ওয়াদা করছি, যেহেতু 11 দল এবং জামাত ইসলামী আবার আমাকে এখানে নির্বাচনে প্রার্থী করেছে, মহান আল্লাহ তাআলার রহমত, আপনাদের দোয়ায় যদি আমি আপনাদের খেদমতের জন্য আবার নির্বাচিত হই, 50 বছরে 5 বছরের মধ্যে সব না করা কাজ সমাপ্ত করা যায়নি। ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারির নির্বাচনে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের সরকার গঠিত হবে ইনশাআল্লাহ। সেই সরকার ক্ষমতায় আসলে এই ডুমুরিয়া ফুলতলা অসমাপ্ত উন্নয়নের কাজ আমরা ইনশাআল্লাহ সম্পন্ন করব। অনেকে বলেন, বিএনপির বন্ধুরা কেউ কেউ বক্তৃতা করেছেন যে গোলাম পরোয়ার সাহেব নির্বাচিত হয়ে কিছুই করেননি। বক্তৃতা আমার কানে আসে। আমি তাদেরকে বলি, যারা বক্তৃতা করেছেন তাদের বাড়ির সামনের যে রাস্তায় বাড়ি থেকে বের হওয়ার, ওই রাস্তাটাও আমার সময় করা। আমার এই ইউনিয়নের মশিয়ালির কুলসুম বিবি সড়ক, আটরা থেকে আফিল গেট ডাক্তার বাড়ি থেকে গিলাতলার ভিতরে পিচের রাস্তা ছিল না। আমার সময় আমি কোটি কোটি টাকা দিয়ে রাস্তাগুলো পিচ করেছি। আমি এই অঞ্চলের মানুষের পক্ষ থেকে, এটা আমার জন্মস্থান, এখানেই আমি জন্মগ্রহণ করেছি। আমার শিশুকাল, আমার কৈশোর, যৌবন, আমার রাজনৈতিক ছাত্র জীবন, আন্দোলনের সব জীবনগুলো আমি এখানেই বড় হয়েছি। এখানকার ধুলো মাটিতে মিশে আমি আপনাদের সবার সামনে বড় হয়েছি। তাই আপনাদের পক্ষ থেকে আজকে এই জনসভায় আমন্ত্রিত বিশেষ অতিথিদ্বয়কে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমার মনে হয় আপনারা খুশি হয়েছেন এমন 2 জন নেতাকে এই মঞ্চে পেয়ে। আপনারা খুশি হয়েছেন না? আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাইরা, বাংলাদেশের আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনের জন্য রাজধানী ঢাকার বাইরে প্রত্যেকটি শহরে, নগরে, গ্রামে, বন্দরে একটি রাজনৈতিক পরিবর্তনের যে নতুন হাওয়া শুরু হয়েছে, সেই হাওয়ার সাথে তাল মিলিয়ে ডুমুরিয়া ফুলতলার লক্ষ লক্ষ মানুষ দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য আজ ঐক্যবদ্ধ হয়েছে। সারা দেশের মানুষ জুলাই অভ্যুত্থানের পর এই যে সহস্রাধিক মানুষের জীবন, প্রায় 40,000 ছাত্র জনতা, শিশু থেকে নিয়ে মহিলা পর্যন্ত আহত হলো, ক্ষতবিক্ষত হলো। কারো মাথার মগজ চলে গেল, চোখ নাই, হাত নাই, পা নাই। এখনো তারা সেই ক্ষত চিহ্ন নিয়ে দেশে বিদেশে আহাজারি করছে। তাদের এই সংগ্রাম, তাদের এই আন্দোলনের মূল্য দিতে গেলে 24 জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের 18 কোটি মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানী ইউনিভার্সিটিগুলোতে আমাদের সন্তানদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। তারা একটি ন্যায় বিচার, সুবিচারের সমাজ চেয়েছিল। সেই সুবিচারের সমাজ প্রতিষ্ঠার জন্য আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সেই রাজনৈতিক পরিবর্তনকে একটি পরিণত রূপ দান করতে হবে। সংগ্রামী ভাইরা আমার, দেশের মানুষের সাথে আপনি যদি কথা বলেন, রিক্সাওয়ালার সাথে, ফেরিওয়ালার সাথে, নৌকার মাঝি, দিনমজুর, মুটে মজুর, হকার, সাধারণ মানুষ, যেখানেই জিজ্ঞাসা করবেন 12 তারিখে তো নির্বাচন, কাকে ভোট দেওয়া যায়, দেশটার কি অবস্থা হবে, দেশের ভবিষ্যৎ নিয়ে তুমি কি চিন্তা করো। আমাকে অনেক লোকেরা এসে বলে, চায়ের দোকানে, সব জায়গায় মুখে আলোচনা হচ্ছে, প্রত্যেকের কথা, আমরা এবার এদেশে একটি রাজনৈতিক পরিবর্তন চাই, আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই। এটা হচ্ছে সকলের কথা। আজকের এই জনসভায় যারা উপস্থিত হয়েছেন, আমার এলাকাবাসীর কাছেও আমি প্রশ্ন করি,
আপনারা কি একটা রাজনৈতিক পরিবর্তন চান? এটা 18 কোটি মানুষের প্রত্যাশা। এখন সেই পরিবর্তন অর্থ কি? পরিবর্তনের অর্থ হলো স্বাধীনতার 54-55 বছর আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে যারা শাসন করেছেন, বারবার যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছেন, রাষ্ট্র ক্ষমতায় গিয়ে যারা দুর্নীতি করেছেন, দলীয়করণ করেছেন, দেশের অর্থ বিদেশে পাচার করেছেন, ভিন্ন মতের লোকদেরকে খুন করেছেন, চাঁদাবাজি করেছেন, জমি জমা, খাল নদী, বালুঘাট, ফেরিঘাট, বাস স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করেছেন, চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে মানুষকে হত্যা করেছেন, একটা মার্কায় ভোট চাইতে গেলে আমার মায়েদের কাপড় খুলে নিতে চেয়েছেন, আমার মায়েদের পেটে লাথি মেরেছেন, দাঁড়িপাল্লার ভোট চাইতে গেলে একজন বিএনপি নেতা বক্তৃতা করছেন সোশ্যাল মিডিয়াতে, কোন নারী যদি দাঁড়িপাল্লার ভোট চায় তাদের কাপড় সায়া তারা খুলে নেবে। আমরা পরিষ্কার বিএনপির বন্ধুদেরকে বলতে চাই, আপনারা আমাদের রাজনৈতিক বন্ধু, কিন্তু আপনারা নৈতিক দিক থেকে অধঃপতনের কত নিচে, নিম্ন সীমায় আপনারা নেমে গিয়েছেন। আপনারা মনে রাখবেন, আমরা আমাদের মাকে জীবনের চেয়ে ভালোবাসি। যারা সেই মায়ের পেটে লাথি মারতে পারে, ক্ষমতায় যাওয়ার যদি আমার মায়ের কাপড় খুলে নিতে পারে, তাহলে ক্ষমতায় গেলে এরা বাংলাদেশের সকল মানুষকে বিবস্ত্র করে ছাড়বে। এদের কাছে কি আমাদের মায়েদের, সন্তানদের, আমাদের পুরুষদের জান মাল, সম্মান, ইজ্জত কি নিরাপদ থাকতে পারে? পরিবর্তন মানে হলো 54 বছরে যারা লুটপাট করেছেন, সন্ত্রাস করেছেন, চাঁদাবাজি করেছেন, আগামী নির্বাচনে তাদেরকে না বলতে হবে, লাল কার্ড দেখাতে হবে তাদেরকে। এটাই হচ্ছে পরিবর্তন। যে 3টি রাজনৈতিক দল 54 বছরে দেশ শাসন করেছেন, আমি দলের নাম বলবো না, সবাই আপনারা জানেন। বাইরে থেকে এসে তো আর কেউ দল করে না, এরা সবাই তো আমাদের ভাই, বন্ধু, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী। কি বলেন, ঠিক কিনা? তাদের প্রতি আমাদের কোনো আক্রোশ নেই, শত্রুতা নেই। অপরাধ সবাই করে না, রাষ্ট্রের কর্তৃত্বে যারা থাকেন, রাষ্ট্র যারা চালান, যারা এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হন, তাদেরকে কেন্দ্র করে ক্ষমতার যে বলয় তৈরি হয়, এই মুষ্টিমেয় লোকদের অন্যায়ের কারণে গোটা জাতি ক্ষতিগ্রস্ত হয়। যে 3টি দল রাষ্ট্র শাসন করেছেন, সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী, কোন এমপি না, যারা ক্ষমতায় ছিলেন, তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমরা যখন ক্ষমতায় ছিলাম, আমাদের শাসন আমলে আমরা কোনো দুর্নীতি করিনি? একথা কি কেউ বলতে পারবে? আমরা ভিন্ন মতের উপরে দমন করিনি, পীড়ন করিনি বলতে পারবে? আমরা প্রশাসনকে, রাষ্ট্রের সমস্ত অর্গানকে দলীয়করণ করিনি, আমরা ন্যায় বিচার, সোশ্যাল জাস্টিসকে ধ্বংস করিনি, দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করিনি, একথা কোনো এই 3টি দলের কেউ দাবি করতে পারবে না। একবার নয়, জনগণের রায়কে তাদের দেওয়ার পর দেশের সুশাসন, দেশের গুড গভর্নেন্স, ট্রান্সপারেন্সি দেখাবার ব্যাপারে সততা, আমানতদারি, নৈতিকতা, চরিত্র, সব কিছুর পরীক্ষায় এই 3টি দল তারা বারবার ব্যর্থ হয়েছেন। ফলে যারা বারবার পরীক্ষায় ফেল করে, তাদেরকে আবার পরীক্ষার সুযোগ দেয়া যায়? স্কুল কলেজের পরীক্ষায় আমরা কি করি? সবাই তো লেখাপড়া করেছেন, কেউ শিক্ষকতা করেছেন। 2-3 বার পরীক্ষায় যদি কেউ ফেল করে, টিচাররা তাদের কি বলে? যে বাবা, তুমি বারবার টেস্ট পরীক্ষায় ফেল করতেছো, তোমার আর এবার পরীক্ষা দেওয়া যাবে না, তুমি আরো 2 বছর অপেক্ষা করো, ডিটেইন করো, ভালো করে লেখাপড়া করো। যদি দেখি তোমার পড়াশোনা ভালো হয়েছে, তাহলে তোমাকে টেস্ট পরীক্ষায় আবার সুযোগ দেওয়া হবে। নাকি বলেন? আমি ওই 3টি দলকে বলতে চাই, একবার নয়, বারবার চরিত্র, নৈতিকতা, সততা, আমানতদারির পরীক্ষায় বারবার আপনারা ফেল করেছেন। ফলে আপনাকে কয়েক বছর ডিটেইন করতে হবে, পড়াশোনা করতে হবে। ভালো করে পড়েন। পড়া মানে কি? পড়া মানে স্কুল কলেজের বই কিনে পড়তে বলিনি। পড়া মানে হলো চাঁদাবাজি বন্ধ করুন। পড়া মানে হত্যা, সন্ত্রাস, খুন, জমি দখল, ঘের দখল, ঘাট দখল, খাল নদী দখল করা বন্ধ করুন। ভিন্ন মতের লোকদের উপরে হত্যা, সন্ত্রাস বন্ধ করুন।
দলীয় কর্তৃত্বের চোখ রাঙিয়ে মানুষকে সন্ত্রাস, চাঁদাবাজি এবং সব কিছুর মধ্য দিয়ে জাতিকে নিঃস্ব করা থেকে বন্ধ করুন। এটার মানেই হচ্ছে ভালো করে পড়ুন। জাতি যদি দেখে যে না, আপনারা 2 বছর 3 বছর গেছে, আপনাদের চরিত্র ভালো, আপনারা চাঁদাবাজি করেন না, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, স্বভাব চরিত্র নৈতিকতায় মানুষ খুশি, জনগণ যদি ভালো মনে করে, তখন দেখা যাবে আপনাদেরকে আর একবার পরীক্ষা করা যায় কি না। ততদিন আপনাদেরকে সবর করতে হবে, অপেক্ষা করতে হবে। আমি কি ভুল বলেছি? ধানের শীষ, লাঙল, নৌকা, 3টা মার্কাকেই দেশ চালাবার ব্যাপারে এই জাতি বারবার দায়িত্ব দিয়েছে। সেটা ভোট কেটে হোক আর জোর করে হোক আর ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হোক, যেভাবেই হোক তারা রাষ্ট্রের দায়িত্ব পালন করেছে। শুধু দাঁড়িপাল্লা আর 11 দলের এই যে ঐক্য হয়েছে, তারাই শুধু একবারও রাষ্ট্রের দায়িত্ব পালন করে নাই। ফলে সব মার্কার হাতে যদি রাষ্ট্রের দায়িত্ব দিতে পারেন, পরীক্ষা করতে পারেন, তো একবার অন্তত দাঁড়িপাল্লার হাতে ক্ষমতা দিয়ে দেখা দরকার, যারা সৎ নেতৃত্বের কথা, সুশাসনের কথা, মানবিক বাংলাদেশের কথা বলে, তাদের হাতে রাষ্ট্র দিলে রাষ্ট্রটা কেমন চলে সেই সুযোগ একবার দেওয়া উচিত। উচিত কিনা বলুন? সেই কারণেই পরিবর্তনের অর্থ হচ্ছে যারা ফেল করেছেন, এই ফেলু পার্টির কাছে আর রাষ্ট্রের দায়িত্ব দেওয়া যাবে না। ভালো পড়াশোনা করে যদি জাতি মনে করে যে না, ওনার তওবা কবুল হয়েছে, তাইলে পরীক্ষায় অ্যাটেন্ড করতে দেওয়া যাবে, নাকি বলেন? আমার বন্ধুরা রাগ করবেন না। সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, 18 কোটি মানুষের নন্দিত নেতা ডক্টর শফিকুর রহমান, আপনাদের মনে আছে সরওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক জনসভায় বক্তব্য দিতে গিয়ে বারবার তিনি অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন। বসে পড়ে তিনি যে 7 মিনিটের কঠিন এবং ঐতিহাসিক ব্যতিক্রম ধর্মীয় অসাধারণ বক্তৃতা করেছিলেন, তার মধ্যে তিনি বলেছিলেন, আমরা যদি নির্বাচিত হই, মহান আল্লাহর ইচ্ছায়, জনগণের ভালোবাসায় যদি আমাদের হাতে ক্ষমতা আছে, আমরা শাসক হব না, আমরা জনগণের সেবক হব। জামাত ইসলামীর করে এমপি মন্ত্রী নির্বাচিত হলে সরকারের ট্যাক্স ফ্রি গাড়ি, কম মূল্যের প্লট, ফ্ল্যাট, এই সুযোগ সুবিধা জামাতের এমপি মন্ত্রীরা গ্রহণ করবে না। প্রিয় ভাইরা আমার, আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছি, বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছেন, যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, কোন রাজনৈতিক দলের প্রধান এই ঘোষণা জাতির কাছে দিতে পারবে না। কেন পারবে না জানেন? যদি বলে যে আমাদের দলের এমপিরা কেউ প্লট, ফ্ল্যাট, গাড়ি এগুলো নেবে না, তখন সেই দলের নেতা কর্মী ক্যান্ডিডেটরা বলবে, যে কারণে দলে আসলাম তাই যদি না পাই তো ইলেকশন করে লাভটা কি, নাকি বলেন? এই জন্যে এই 3টি দলের কেউ কোনোদিন এই ঘোষণা দিতে পারবে না। চরিত্র সততার পরীক্ষায় উত্তীর্ণ জামাত ইসলামী, আমরা তাই প্রতিশ্রুতি দিয়েছি। বারবার 54 বছরে আমরা আমাদের স্বাধীনতার লাল সবুজ পতাকাকে সমুন্নত করার জন্য রক্ত দিয়েছি, আমাদের তরুণ ছাত্র জনতা রক্ত দিয়েছে। এইবার একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অরাজনৈতিক সরকারের তত্ত্বাবধানে নির্বাচন আশা করি নিরপেক্ষ হবে ইনশাআল্লাহ। সেই নির্বাচনে দেশবাসী দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে একটি মানবিক, ইনসাফপূর্ণ, সমৃদ্ধ নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ নির্মাণ করবে। যে বাংলাদেশে দুঃখী, বঞ্চিত, অনাহারী মানুষের ক্ষুধা দারিদ্র থাকবে না, নিরন্ন, অন্নহীন, বস্ত্রহীন মানুষের কষ্ট থাকবে না। আপনারা কি যে দল, যে মত যেখানেই করেন, আমি তো ডুমুরিয়া, ফুলতলার গ্রামে গঞ্জে, পাড়ায়, মহল্লায় ঘুরছি দিন রাত। কয়েকটা নির্বাচন এখানে আমি করেছি। আপনারা 2001 সালে আমাকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছিলেন, কিন্তু এইবারের নির্বাচনে আমার ভিন্ন অভিজ্ঞতা। গ্রামে গ্রামে মানুষের মধ্যে এত পরিবর্তন, এত জোয়ার, এমনকি আবার হিন্দু দাদারা, কাকারা, দিদিরা, কাকিমা, পিসিমা যে রাস্তা দিয়ে যায়, রাস্তায় নেমে এসে বলছেন, আমরা আমাদের জীবনে অনেক দলকে ভোট দিয়েছি, আমরা আমাদের নিরাপত্তা পাইনি, এইবার সিদ্ধান্ত নিয়েছি আমরা দাঁড়িপাল্লায় ভোট দেব। প্রিয় ভাইয়ের আমার, এই শিরোমণি আটরাগিলতলা ইউনিয়ন
এই ইউনিয়নের সন্তান আমি। ইউনিয়নবাসী হিসেবে আপনাদের সন্তান, আপনাদের পরিবারের সদস্য হিসেবে আপনাদের কাছে আমার এই দাবি, এই হক, এখানেই আমি জন্মেছি, আপনাদের চোখের সামনে বড় হয়েছি। একবার আমি এমপি ছিলাম, ওয়াদা করেছিলাম সততার সাথে আমার দায়িত্ব পালন করব। 350 কোটি টাকার উন্নয়নের কাজ করেছি। একটি টাকার দুর্নীতির সাথে আমার কোনো সম্পর্ক কেউ কোথাও আবিষ্কার করতে পারেনি। আমি বই চেপে কোন কাজে কত টাকা 5 বছরে ব্যয় করেছি তার হিসাব আমি এলাকাবাসীর কাছে পেশ করেছি। আপনারা সেই বই তো দেখেছেন। আমি আবার ওয়াদা করছি, যেহেতু 11 দল এবং জামাত ইসলামী আবার আমাকে এখানে নির্বাচনে প্রার্থী করেছে, মহান আল্লাহ তাআলার রহমত, আপনাদের দোয়ায় যদি আমি আপনাদের খেদমতের জন্য আবার নির্বাচিত হই, 50 বছরে 5 বছরের মধ্যে সব না করা কাজ সমাপ্ত করা যায়নি। ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারির নির্বাচনে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের সরকার গঠিত হবে ইনশাআল্লাহ। সেই সরকার ক্ষমতায় আসলে এই ডুমুরিয়া ফুলতলা সমাপ্ত উন্নয়নের কাজ আমরা ইনশাআল্লাহ সম্পন্ন করব। অনেকে বলেন, বিএনপির বন্ধুরা কেউ কেউ বক্তৃতা করেছেন যে গোলাম পরোয়ার সাহেব নির্বাচিত হয়ে কিছুই করেননি। বক্তৃতা আমার কানে আসে। আমি তাদেরকে বলি, যারা বক্তৃতা করেছেন তাদের বাড়ির সামনের যে রাস্তায় বাড়ি থেকে বের হন, ওই রাস্তাটাও আমার সময় করা। আমার এই ইউনিয়নের মশিয়ালির কুলসুম বিবি সড়ক, আটরা থেকে আফিল গেট, ডাক্তার বাড়ি থেকে গিলাতলার ভিতরে পিচের রাস্তা ছিল না। আমার সময় আমি কোটি কোটি টাকা দিয়ে রাস্তাগুলো পিচ করেছি।